বাংলাদেশের ক্রিকেট টিমে ৩টা প্লেয়ার আছে। এই ৩টা প্লেয়ারকে মানুষ উপর দিয়ে যতই গালিগালাজ করুক বা উপর দিয়ে যতই ঘৃণা করুক, ঘৃণা কেন করবে, গালিগালাজ কেন করবে? কারণ তারা কনসিস্টেন্সি ওয়েতে তাদের যে পারফরমেন্স আছে এটা কিন্তু খারাপ করে। কিন্তু তারপরেও মানুষের মধ্যে তাদের প্রতি একটা আলাদা টান আছে, আলাদা ভালোবাসা আছে। মানুষ মনে করে যে তার এই ৩টা প্লেয়ারের মধ্যে স্পেশালি আমি বলব এদের নাম। এই ৩টে প্লেয়ারের মধ্যে স্পেশালি কিছু হিডেন ক্রিকেটীয় ক্ষমতা আছে। যেই দিন তাদের ওই ক্রিকেটীয় ক্ষমতা মাঠের মধ্যে তারা দেখাবে, ওই দিন বাংলাদেশের জয় আর কেউ ঠেকাইতে পারবে না। দ্যাটস ওয়াই এই ৩টা প্লেয়ারকে মানুষ খুবই মিস করে। তাদেরকে যদি নাও নেওয়া হয় অ্যান্ড সামহাও যদি ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু ওই প্লেয়ারের নাম করে। আবার যদি ওই ৩টা প্লেয়ারকে নাও নেওয়া হয়, সামহাও যদি ওই ম্যাচটা হেরেও যায়, তাও ওই ৩টা প্লেয়ারের নাম করবে। ওরা থাকলে হয়তোবা রেজাল্ট আরও ভালো হইতো। তার মধ্যে হচ্ছে ১ নম্বরে লিটন কুমার দাস। লিটন কুমার দাসকে গালি দিতে দিতে এরে রাজকুমারী, রাজকন্যা কি কি সব বলে, ডাক অধিনেতা, ডাকের নায়ক, সব ম্যাচে খালি ডাক মারে। কিন্তু তার একটা হিডেন ফ্যান ফলোয়ার আছে, খুব খুব পরিমাণে চায়, তার মধ্যে আমি একজন। এরপরে আছে ২ নম্বরে সৌম্য সরকার। সৌম্য সরকারও কিন্তু কনসিস্টেন্সি ওয়েতে সে ভালো পারফরমেন্স দিতে পারে না। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যেই দিন তার ব্যাট চলবে, যেই দিন সে ফিক্স হয়ে যাবে টু দ্য উইকেট, সেই দিন সে এমন মানে চোখ ধাঁধানো ক্রিকেট খেলা দেয় যে মনে হয় যে আগামী ৫০টা খেলার মানে গত ৫০টা খেলা যেটা বাংলাদেশ হারছে তার একটা তৃপ্তি অনুভব করে ওই একজন প্লেয়ারের ব্যাট থেকে। আর ৩ নম্বরে আছে হচ্ছে মুস্তাফিজুর রহমান। এই ৩টা প্লেয়ার যদি পারফরমেন্স খারাপ করে তবুও আমরা তাদেরকে মনে মনে চাই। রিসেন্টলি নেদারল্যান্ডসের সাথে আজকে খেলা হয়ে গেল এবং এটা একটা খুব ভালো প্রস্তুতি একটা ম্যাচ হলো। সামনে আমাদের এশিয়া কাপ আছে। তো নেদারল্যান্ড তো ওই লেভেলের কোনো হাই পারফরমেন্স টিম না যে তাদের সাথে ওইরকম আহামরিভাবে লড়াই করে জিততে হবে। বাট তারপর একটা সুন্দর প্রস্তুতি ম্যাচ হয়ে গেছে। এই ম্যাচের মধ্যে লিটন কুমার দাস তার ব্যাট যেভাবে হাঁটছে, সে যেরকম ফ্লুয়েন্টলি খেলতে পারছে এবং তার যে একটা গুড কামব্যাক, এটা ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়বে সামনের ম্যাচগুলোতে এবং সামনের এশিয়া কাপে। নতুন সংযোজন একটা আসছে, খুবই ভালো প্লেয়ার। খুবই ভালো এটা বলা যাচ্ছে না, তবে আজকের পারফরমেন্সে তার খেলাটা আমার খুব ভালো লাগছে। খুবই খুবই মারমুখী একজন ব্যাটসম্যান। তার যে বডি কন্ডিশন, এই বডি কন্ডিশনে বা তার টলনেস, এইটা সুপার হিট করার জন্য, টি-টোয়েন্টিতে সুপার হিট করার জন্য খুবই খুবই উপকারী, কার্যকরী। তো এই প্লেয়ারটাকে সেকেন্ড ডাউনে কে নাম ছিল? হ্যাঁ, সেকেন্ড ডাউনে নামানো হয় সাইফ হাসান। পূর্বেও খেলছে, বাট আজকে তার ব্যাটটা জ্বলে উঠছে। তো সবচেয়ে ভালো লাগছে যে একাদশটা যে সিলেকশন করছে, এইটা ভাল লাগছে। আপনি আজকে যত খেলা আছে প্রত্যেকটা খেলা কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবেন যে বেশিরভাগ দর্শক জয় উদযাপনের পাশাপাশি এই কথাটা বলতেছে যে টিমের যে সিলেকশন, মেম্বার সিলেকশন, এটা একদম পারফেক্ট হয়েছে। দ্যাটস ওয়াই দেখেন খেলাটা একদম সুন্দর হয়েছে। নেদারল্যান্ডও যথেষ্ট যথেষ্ট বলা যাবে না, প্রায় ইন্টারমিডিয়েট লেভেলের একটা স্ট্রং ক্রিকেট দল। তো তাদেরকে এরকম ফ্লুয়েন্টলি ইজিলি হারাইছে, যদিও ঘরের মাঠে বরাবরই বাংলাদেশ ভালো করে। এখন দেখা যাক সামনের ম্যাচগুলোতে যদি এইবার যদি হোয়াইট ওয়াশ করতে পারে নেদারল্যান্ডকে। চান্স খুব কম, বাট তারপরে যদি হোয়াইট ওয়াশ করতে পারে, এটা সামনের এশিয়া কাপের জন্য মানে কনফিডেন্ট বিল্ড আপ করার যে ব্যাপারটা, এটা একদম হাই লেভেলে কাজ করবে। কনফিডেন্ট একদম তুঙ্গে থাকবে যদি যে কটা ম্যাচ আছে সবগুলাতে বাংলাদেশ জিততে পারে। তবে যে টিম কম্বিনেশন করা হয়েছে এইটাকে সাধুবাদ জানাচ্ছি। লিটন কুমার দাসের কামব্যাক, এটাকেও সাধুবাদ জানাচ্ছি। কিন্তু লিটন কুমার দাসকে টিকতে হবে। পুরো টিমের মধ্যে হয় লিটন কুমার নয়তো সৌম্য সরকার, এই দুইটার একটা যদি জায়গা মতো টিকতে পারে, সেটা যেই কোনো প্লেয়ারের এগেনস্টে হোক, যে কোনো টিমের এগেনস্টে হোক, ওই ম্যাচ বাংলাদেশ বের করে আনবে। সো এই 3টা প্লেয়ার যাতে তারা তাদের খেলাটা দিতে পারে, দেখা যাক নেক্সটে কি হয়।